আমার এমনই একজন। সঙ্গীত জীবনে পদার্পণ কিভাবে হয়েছিল? দাদা হচ্ছে গান করতেন, জীবন উনি আসলে জারি গান করেই কাটিয়েছেন। আব্বাও আসলে একটা সার্টেন টাইম পর্যন্ত এই জারি গানের মধ্যে ছিলেন। আব্বাও বেশ ভালো নাম ডাক ছিল। যদি এই যে 25-এর গল্প আসলে বলি, এটা আব্বার সাথেও রিলেটেড। গান যখন সে করে, ওই জিনিসটার মধ্যে যে আনন্দ আর গানের মধ্যে আনন্দের আকাশ আর পাতাল। তো তখন বুঝি আসলে আব্বারও এই 25-এর জার্নিটা আসলে আব্বার ক্ষেত্রেও হয়েছে। ভাই বোনদের মধ্যে আমি একমাত্র যে হচ্ছে বাবার গান সরাসরি শোনার সুযোগ হয়েছে। আর গান বাজনাটা আসলে শুরু হয়েছে 2019-এর দিকে। গান ব্যাপারটা আমার মধ্যে আসলে ছিল। এখন শুনবো হচ্ছে যে আপনার গানের গল্প, সঙ্গীত জীবনে পদার্পণ কিভাবে হয়েছিল? সঙ্গীত জীবনে পদার্পণ বলতে আমার দাদা হচ্ছে গান করতেন। আমার দাদার নাম ছিল ওসমান গনি বয়াতি। উনি আমাদের গ্রামাঞ্চলে, আমাদের পিরোজপুর হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। সো ওখানে আমি দেখিনি ওনাকে, বাট আব্বার কাছে গল্প শুনেছি আর কি। উনি জারি গান করতেন মেইনলি। সো লম্বা সময় ধরে জারি গান করতেন। ওনার জীবন উনি আসলে জারি গান করেই কাটিয়েছেন। এবং উনি মারা যাওয়ার পরে আব্বাও আসলে একটা সার্টেন টাইম পর্যন্ত এই জারি গানের মধ্যে ছিলেন। এবং আব্বাও বেশ ভালো নাম ডাক ছিল অল্প বয়সেই, আগের অনেকটা লম্বা সময় আগের কথা। তো এরপরে হচ্ছে যদি এই যে 25-এর গল্প আসলে বলি, এটা আব্বার সাথেও রিলেটেড। সো একটা সার্টেন টাইম পরে যখন দাদা মারা যায়, সো আব্বা আসলে ওই গান বাজনা দিয়ে আসলে যে ইনকাম অ্যান্ড অল, সো ওই জায়গা দিয়ে আসলে হচ্ছিল না। তখন সে ঢাকায় চলে আসে এবং গান বাজনা থেকে ফুললি দূরে সরে আসে। এবং এটা হয়তো আব্বার হয়তো মানে এরকম একটা সময়তেই হবে, হয়তো 20-25। তার সত্তাটাও 25-এ এসে যায়, মানে গানের সাথে 25-এ আসলে গানটা কিন্তু আব্বা আসলে এখনো যখন আব্বা আসলে গান দিয়ে একটা হয়তো ইয়ে করে আমাদের মাঝে মধ্যে শোনায়, সো তখন আব্বা দেখেছি মানে গান যখন সে করে, সে নিজের মতন করে একটা তার মধ্যে আনন্দ, বাট পাশাপাশি যখন অন্যান্য যে কোনো কিছু করছে, ওই জিনিসটার মধ্যে যে আনন্দ আর গানের মধ্যে আনন্দের আকাশ আর পাতাল ব্যবধান। সো ওটা যখন দেখি, তো তখন বুঝি আসলে আব্বারও এই 25-এর জার্নিটা আসলে আব্বার ক্ষেত্রেও হয়েছে। যে রিয়েলাইজেশন যখন হয়েছে যে না, আমার বাস্তবতা তো আসলে আমি গান নিয়ে থাকলে হবে না। হয়তো ওই সময় এরকম ছিল না, এবং তারা গান থেকে সরে এসে ঢাকায় এসে অন্যান্য মানে আমাদের জীবনে বাবা মায়ের সাথে যে রক্তের যে সংযোগ, সেই সংযোগ থেকে আমরা তাদের কাছ থেকে অনেক কিছু পাই। যেমন আপনি যেটা বললেন যে 25-এ আপনার বাবার সাথেও এরকম একটা ঘটনা ঘটেছে। সে হয়তো বা গান করতে চেয়েছিল কিন্তু পারেনি, জীবিকার তাগিদে বা সংসারের চাপে সে তার ওই থেকে সরে গানটা থেকে সরে এসে আসলে অন্য একটা। বাবা দাদার জারি গান কখনো শোনা হয়েছে বা কখনো গাওয়া হয়েছে? দাদার গান শোনা হয়নি, বাবার গান শোনার সুযোগ হয়েছে। সেটা হচ্ছে ছোটোবেলায়। সেটাও ছোটোবেলায় আমরা যে কয় ভাই বোন আছি, আমরা একটু বড় ফ্যামিলি, যৌথ ফ্যামিলি। সো ভাই বোনদের মধ্যে আমি একমাত্র যে হচ্ছে বাবার গান সরাসরি শোনার সুযোগ হয়েছে। সেটাও ছোটোবেলায়। বাবা গ্রামে গিয়েছিল, সো ওখানেই বেশ কিছু লোকজন, মানে তখন আব্বা গান করে না। সো গ্রামের লোকজন হচ্ছে আব্বাকে যেহেতু অনেকদিন পর পেয়েছে, তারা বলছে আমরা এখন গানের আয়োজন করতে চাই, একটা শো করতে চাই, করতে। তো আব্বা বলছে না, আমি তো গান ছেড়ে দিয়েছি অনেক আগে। তো তখন তারা মোটামুটি জোর করে একটা শো করালো এবং বেশ কয়েকটা শো হয়েছে। তখন আমি সামনাসামনি আসলে দেখার সুযোগটাও হয়েছে। এরপরে আসলে আমি আর গানের মধ্যেও ছিলাম না, বা আব্বাও আর এরপরে গান টান গায়নি। এরপর আপনি যেহেতু ওই যে গানের গল্পটা আসলে শুনতে শুরুটা করতে, তো যখন আব্বা ওই গ্রামে যখন গান করছিল, ওই সময়টাতে আমার মধ্যে খুব মানে আমি দেখা গেছে যে গ্রামের ওখানকার যারা কিছু ফ্রেন্ড সার্কেলের মতন হয়েছিল, তাদের নিয়ে হয়তো বাগানের মধ্যে বিভিন্ন এটা সেটা নিয়ে গান বাজনা করছি। তখন ওটা বেশ আমার মজার বেশ স্মৃতি ওখানে আছে। এরপরে যখন ঢাকায় চলে আসি অ্যাজ ইউজুয়াল, এরপর আর পড়াশোনার মধ্যেই ছিলাম, গান বাজনা আর করা হয়নি। আর গান বাজনাটা আসলে শুরু হয়েছে 2019-এর দিকে, করোনার ঠিক আগে। করোনার ঠিক আগে এটাও শুরু হয়েছে। আমার একটা আলাদা একটা মানে ভেঞ্চার আছে, মিউজিক লেভেল মতন বলতে পারেন। সো ওখানে আসলে আমি গান নিয়েই কাজ করতাম। মানে দেখা যাচ্ছে যে ওই যে আপনি যেটা বলেন যে বাবা মা থেকে পাওয়া, বাবার দিক থেকে পাওয়া, আসলে গানের মধ্যে আমি সামহাও কোনো না কোনোভাবে ছিলাম। সো 2016 সাল থেকে আমি মিউজিক লেভেলটার সাথে কাজ করছি, এবং ওটা আমার নিজেরই। সো ওখানে যখন কাজ করতাম বিভিন্ন আর্টিস্টদের সাথে, বাংলাদেশ ইন্ডিয়া বিভিন্ন আর্টিস্টদের সাথে কাজ করা হয়েছে। দুই দেশের আর্টিস্টদের সাথে কাজ করতে করতে এমন একটা ব্যাপার হচ্ছে যে তারা আসলে কীভাবে গাইবে, কোনো একটা গান আমি কীভাবে চাচ্ছি, এই ব্যাপারগুলো অনেক বেশি গাইড করতাম, এবং তাদের ডিজিটাল মার্কেটিং অ্যান্ড অল। সো এগুলো করতে করতে গান ব্যাপারটা আমার মধ্যে আসলে ছিল। এবং 2019-এর দিকে এসে আমার যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো, BBA MBA কমপ্লিট করে আমি চিন্তা করলাম, আমি হচ্ছে আমার ওয়াইফ, এখন যে ওয়াইফ তখন গার্লফ্রেন্ড ছিল, তো তাকে হচ্ছে রেগুলার দেখা গেছে যে গান শোনাতাম, এমনি শোনাতাম। মানে তখন কি মৌলিক গান শোনাতেন? না, জাস্ট র্যান্ডম যে কোনো একটা নতুন গান আসছে, আমি হয়তো শুনতেছি, আমি ওটা আবার ওকে গিয়ে হয়তো রেকর্ড করে, ভয়েস রেকর্ড করে পাঠাতাম।
সো ওর ভালো লাগতো, ওই জায়গা থেকে বলতো যে ওকে তুমি তো বেশ ভালো গান গাও, তুমি এগুলো পাবলিশ করো, মানে তুমি নিজে একটা যে কোনো একটা প্ল্যাটফর্মে তুমি গানগুলো প্রকাশ করো। হ্যাঁ, একটা তখন মোটামুটি 18-19-এর দিকে আসলে ইউটিউবটা ধরেন মোটামুটি কাভার ইয়ে হওয়া শুরু হয়েছে। সো ওই জায়গা থেকে বলো যে তুমি একটা গান পাবলিশ, আর প্লাস হচ্ছে যেহেতু আমি অন্য লোকজনের আসলে অন্য আর্টিস্টদের গান পাবলিশ করি, সো ওই জায়গা থেকে বললো যে তুমি নিজের একটা গান পাবলিশ করো, তুমি তো অনেক মানুষের গান পাবলিশ করছো এবং তারাও তো বেশ পপুলার হচ্ছে, সো তুমি নিজেও একটা চেষ্টা করো। না আমার গান আসলে আমার আসলে আমার তো সময় আপনার কনফিডেন্সটা হয়নি যে অ্যাজ এ সঙ্গীত। না ওই সময় আসলে আমি কিন্তু গান শিখিনি, মানে আমি যেহেতু গান শিখিনি, আমার কাছে মনে হচ্ছে গান আসলে শেখার বিষয়, গান শেখাটা জরুরি। সো যেটা আমি এখনও ফিল করি, যেহেতু আমার শেখার সুযোগ হয়নি ছোটোবেলায় ভাবে, ওই জন্য আসলে, বাট গান ব্যাপারটা আসলে ভেতর থেকে আসে, এটাও একটা থাকে, প্লাস লার্নিংয়েরও দরকার আছে। তো আমার যেহেতু ভেতর থেকে আসছে বাট লার্নিংটা নাই, ওই জন্য আমি আসলে কনফিডেন্স পাচ্ছিলাম না যে একটা গান করব, লোকজন বাজে কমেন্ট করবে, এটা সেটা বলবে, ট্রলের একটা ব্যাপার থাকে, ভয় ছিল। সো আর যেহেতু আমার গলাটা আসলে টিপিক্যাল যে মিষ্টি গলা বা এরকম না, একটু হাসকে একটু ভাঙা গলা, সো ওই জায়গা থেকে আমি আসলে ভয় পাচ্ছিলাম যে একটা কাজ করবো কি না। তো তারপর আমার ওয়াইফ বললো যে না একটা করো, একটা করলে আসলে অসুবিধা তো নাই, যদি মনে হয় যে না রেসপন্স ভালো না, ওই জন্য আমরা রিমুভ করে দিলাম। সেখান থেকে আসলে একটা গান পাবলিশ করা, প্রথম একটা কাভার গান, বাংলা মুভির একটা কাভার গান। কোন গানটা ছিল? এটা ছিল তুমি আমার এমনই একজন। একটু শোনাবেন প্লিজ, যদি শোনাতেন একটু আমাদের, মানে আমরা শুনতে মন চাচ্ছে, কারণ এটা আপনার প্রথম পাবলিশ করা আপনার চ্যানেলের গান। হ্যাঁ, এই গানটা প্রথম পাবলিশ করা গান ছিল। এটা শোনার পরে হচ্ছে গিয়ে গানের রেসপন্সটা আমরা শুনব। আচ্ছা, এটা আমি মানে এই মুহূর্তে জাস্ট 2 লাইন গেছি। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন। আচ্ছা, এটুকুই গাই। এটা আসলে এটার পেছনের গল্পটাও একটু বলি। সেটা হচ্ছে এই গানটা যখন পাবলিশ করার পরে আমি ইউজুয়ালি যেটা হতো যে গান পাবলিশ করার সময় মনে হয় যে সময় বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে মানুষজন সারাদিন পরে একটু সামাজিক যোগাযোগ, সন্ধ্যার পরে 7টা-8টা এরকম। সো আমি খুব স্ট্র্যাটেজিক্যালি লোকজনের গান পাবলিশ করতাম। আমার গানটা যখন পাবলিশের সময় আসলো, আমি জাস্ট একটা ছবি দিয়ে, আমার ওয়াইফের একটা ছবি দিয়ে এটা রাত 12টার দিকে পাবলিশ করেছি। তখন ট্রাফিক আসলে 12টা-1টার পরে ট্রাফিক থাকে না, মানে হ্যাঁ এই মোমেন্ট এখন যেমন রাত 12টার পরে অনেক থাকে, বাট তখন আসলে ছিল না। তখন 12টা-1টার দিকে অডিয়েন্সটা আসলে পড়তে শুরু করে। আমি ওই সময় গানটা ছেড়েছি যে যত কম লোক দেখে, মানুষ শুনে, হ্যাঁ যত কম লোক দেখে, দেখলে যদি বাজে কমেন্ট করে, এই ধরনের একটা ভয় ছিল। সো রাত 12টা পাবলিশ করে আমি ঘুমিয়ে গেছি যে ওকে ফাইন, এইটা সকালবেলা উঠে দেখেই রিমুভ করে দেবো। সকালবেলা উঠে দেখলাম যে মোটামুটি 10-15 হাজারের মতন ভিউজ। তখন সাবস্ক্রাইবার কত? তখন এই চ্যানেলে করি, তখন ওই যে আরেকটা চ্যানেল যেটা ছিল মানে মিউজিক লেভেলের মতন যেটা বললাম ওখানে। সো ওখানেই প্রথম পাবলিশ করি, এবং পাবলিশ করার পরে বেশ মানে সকালবেলা উঠেই দেখি যে 10-12 হাজার ভিউজ, অ্যান্ড সেখানে সব পজিটিভ কমেন্ট। তো দেখে বেশ অবাক হলাম যে ওকে ফাইন, তার মানে হচ্ছে লোকজন পছন্দ করা যায়। এবং এই গানটা মোটামুটি 10-15 দিনের মধ্যে 1 মিলিয়ন ক্রস করেছিল সেই সময়। এটা 2019-এর শুরুর দিকের কথা বলছি। আচ্ছা। এবং ক্রস করার পরে আমি তো বেশ খুশি, যার কারণে আমার ওয়াইফও বেশ খুশি যে হচ্ছে গানটা বেশ ভালো রেসপন্স অ্যান্ড অল। এরপরে হুট করে একদিন কপিরাইট চলে আসে গানটার। হ্যাঁ, যেহেতু এটা হচ্ছে একটা মানে মিউজিক, সো ওই কপিরাইটের ইস্যুটা ছিল। অ্যাজ এ রেজাল্ট কপিরাইট চলে আসে, এবং ওইটাতে আসলে বেশ ডিসঅ্যাপয়েন্ট হই যে হচ্ছে একটা গান করলাম শখ করে, সো গানটাতে কপিরাইট স্ট্রাইক হয়ে একদম রিমুভ হয়ে গেল। হ্যাঁ, সো ওই জায়গা তখন অলরেডি মিলিয়ন পার, তখন মানে প্রতিদিন বাড়ছিল, 2 লাখ 3 লাখ করে প্রতিদিন হচ্ছিল। এবং এর মাঝখানে স্ট্রাইক আসলো, দেন হচ্ছে একটু ডিসঅ্যাপয়েন্ট হলাম স্বাভাবিকভাবেই। দেন হচ্ছে চিন্তা করলাম নিজের চ্যানেলের আসলে জার্নিটা যেটা, দেন চিন্তা করলাম ওকে ফাইন, নিজের চ্যানেল করি, নিজের গান করি। সো ওই জায়গা থেকে আসলে নিজের চ্যানেল শুরু করা।